দেশের মার্কেটে যখন হায়ার সিসির একটা হাইপ চলতেছিল তখন বেশ কিছু কোম্পানি তাদের হায়ার সিসি বাইক বাংলাদেশের মার্কেটে দিয়ে মার্কেটটা ধরে ফেলছিল কিছুটা, অত বেশি ভালো না। এবং কিছু কিছু ব্র্যান্ড বাংলাদেশে তখন আসে যে সমস্ত ব্র্যান্ডগুলো হচ্ছে শুধুমাত্র হায়ার সিসি বাইক নিয়ে কাজ করছে। রয়্যাল এনফিল্ড 350-এর নিচে ওদের কোনো বাইক নাই। সিএফ মোটো ওদের সম্ভবত সবচেয়ে কম সিসির বাইকে 250, উপরে 350 বা 300, মেবি 300 এসআর, এগুলা এই ধরনের বাইক নিয়ে কাজ করতেছে। যাই হোক, এগুলা নিয়ে যদি কথা বলি তাহলে টপিকটা অন্যরকম হয়ে যাবে। আমরা আজকে যে বাইকটা নিয়ে আসছি এটা হচ্ছে NX200। হঠাৎ করে শুনলে এই বাইকটাকে 200 সিসির বাইক মনে হয়। আরেকটা ব্যাপার হচ্ছে, যখন ইয়ামাহা, সুজুকি বা এই ধরনের যে ব্র্যান্ডগুলো বাংলাদেশে আছে বা যেই ব্র্যান্ডগুলো আমরা একটু পছন্দ করি বা ভালো রিলায়েবল যে ব্র্যান্ডগুলো আছে ওইগুলা হায়ার সিসি বাইক যে যখন ঢোকা শুরু হয় তখন আমরাও অপেক্ষা করতে থাকি যে CBR 200 বা 250 আর এই সমস্ত বাইক হয়তো হোন্ডা নিয়ে আসবে। কিন্তু হোন্ডা তখন একটা বাইক আনলো যে বাইকটা হচ্ছে NX200। হঠাৎ করে NX200 কথাটা শোনার পর আমরা ভাবছিলাম যে বাইকটা হয়তো 200 সিসির, কিন্তু না, এটা হচ্ছে হর্নেট 2.0 যে বাইকটা, সেম ইঞ্জিনের, জাস্ট অল্প কিছু জিনিস চেঞ্জ হয়েছে। পেছন থেকে দেখলে হর্নেট 2.0 মতোই লাগে। টায়ারটা একটু চেঞ্জ করার কারণে বোঝা যায় যে না, এটা হয়তো বা হর্নেট 2.0 না। অ্যান্ড সামনের ট্যাঙ্ক অ্যান্ড এই ফেসের যে ব্যাপারটা, কিটটা, এটা চেঞ্জ করা হয়েছে। আর হেড লাইটটা সেম, শেপটা চেঞ্জ হয়েছে। অ্যান্ড এই হ্যান্ডেলটা চেঞ্জ হওয়ার কারণে কিছুটা ডিফারেন্ট শেপ এই বাইকটার মধ্যে আসছে। অ্যান্ড হ্যাঁ, এই বাইকটার মধ্যেও বেশ কিছু ভালো জিনিস আনছে, যেমন হর্নেটে হচ্ছে পেছনের চাকা নিয়ে আমরা একটু কনফিউশনে থাকতাম। অ্যান্ড এই বাইকটার মধ্যে ডুয়েল চ্যানেল এবিএস, সামনে পিছিয়ে দুইটা চাকা এবিএস দেওয়ার কারণে এই বাইকটা রিলায়েবল হয়েছে, সেফটি এনশিওর হয়েছে, বেশ কিছু জিনিস ভালো দিছে। অ্যান্ড বাইকটা অনেক বড় সড়ো, যারা বড় বাইক পছন্দ করে, যারা স্টেবিলিটি পছন্দ করে, তাদের জন্য এই সিটিং পজিশন অ্যান্ড এই ব্যাপারগুলো অবশ্যই ভালো হয়েছে। এগুলা কোনোভাবেই খারাপ বলার মতো না। কোনো একটা বাইককে আমরা আসলে প্রথমেই ওই বাইকটা আসলে ভালো এবং খারাপ বিবেচনা শুরু করি। অ্যান্ড এই বাইকটাকেও আমরা ওরকম ভালো এবং খারাপ বিবেচনা করার কারণে দেখা গেছে যে অনেক কিছু অনেক সময় ভালো লাগছে, অনেক কিছু অনেক সময় খারাপ লাগছে। আমি নিজে এই বাইকটা নিয়ে খারাপ ভিডিও বানাইছি যে পেছনের সাসপেনশন হার্ড বা সামনের সাসপেনশন, বাইকটা যখন দাঁড়া করাবেন তখন খুব অল্প একটু খেলে। এগুলোও কিন্তু মিথ্যা কথা না। এগুলো অবশ্যই আমার যখন যেটা মনে হয়েছে ওইটা তখন ভালো এবং খারাপ বলছি। তবে আমি যে কোনো বাইক সম্পর্কে একটা কথাই বলি যে এই বাইকটা যদি আপনার পছন্দ হয় তাহলে এই বাইকটা আপনার জন্য ভালো। এই বাইকটা যদি আপনার পছন্দ না হয় তাহলে এই বাইকটা আপনার নেওয়া কোনোভাবেই উচিত হবে না। তো হোন্ডা তাদের 184 সিসির এই বাইকটা বাংলাদেশে মার্কেটে দিছে। অ্যান্ড এই বাইকটার একটা কাল হয়ে দাঁড়াইছে হোন্ডারই আরেকটা বাইক। কারণ এইটার আগে সেম শেপের একটা বাইক বাংলাদেশের মার্কেটে আসছিল, যদিও ওটা আনঅফিসিয়ালি আসছিল। সেটা হলো এনএক্স না, ওটা হলো CB150X। অ্যান্ড CB150X এর যেই ফ্রন্ট সাসপেনশন, চেনের যে সেট আপ, ইঞ্জিন হচ্ছে CBR এর মতো DOHC 150 সিসির একটা ইঞ্জিন। অ্যান্ড এই সমস্ত জিনিস থাকার কারণে ভাই ওইটা একটা অন্য লেভেল, ওইটা একটা প্রিমিয়াম সেগমেন্টের বাইক ছিল। তবে ওইটা বাংলাদেশে অফিসিয়ালি হোন্ডা দেয় নাই, অ্যান্ড এটা অফিসিয়ালি দিছে, যে কারণে হোন্ডার মাথায় হয়তো এই ব্যাপারটা নাই যে CB150X এর মজা বাংলাদেশ অলরেডি পেয়ে গেছে, যেহেতু এটা আনঅফিসিয়ালি আসছিল। অ্যান্ড এটা অফিসিয়ালি আসার কারণে ওইটার সাথে এটার একটা ক্ল্যাশ কাস্টমারের মধ্যে লাগলেও হোন্ডার মাথায় এটা হয়তো বা খেলে নাই। হোন্ডার এতটুকু মনে হয় চিন্তা করা উচিত ছিল যে আনঅফিসিয়ালি বাইকটা বাংলাদেশে ঢুকে গেছে অ্যান্ড মানুষ অলরেডি CB150X এর মজা পেয়ে গেছে। এই সমস্ত কারণে হয়তো বা এটার সাথে ওইটার ক্ল্যাশ হওয়ার কারণে আমরা বেশি বিবেচনা বা বেশি এটারে নিয়ে ওইটার সাথে তুলনা করা শুরু করছি যে এটা দেখতে যেহেতু একরকম, তাহলে আরাম কোনটায় বেশি বা কোনটায় কম, তো ওইটার আরাম তো এটাই দিতে পারবে না, এটা স্বাভাবিক। যাই হোক, ছোটো করে এই বাইকটা আজকে রাইড করবো অ্যান্ড আরও কিছু টুকটাক ইনফরমেশন শেয়ার করব। আশা রাখি রাইডিংটা আপনারা এনজয় করবেন। একটা জিনিস হয় কি, আপনি যদি একবার ভালো খাবারে অভ্যস্ত হয়ে যান তারপরে খারাপ খাবার খাইতে প্রত্যেকবারই মনে হবে যে কই ছিলাম আর কই আসলাম। ব্যাপারটা এমন হয়ে গেছে ওই যে CB150X এর পরে যখন এই বাইকটা বাংলাদেশে আসে, এই কারণে এই বাইকটা অনেকে মেনে নিতে পারতেছে, অনেকে মেনে নিতে পারতেছে না। আর আমাদের ভেতরে এরকম একটা মানব সভ্যতার একটা অংশ হয়ে দাঁড়াইছে যে যেটার দাম বেশি ওইটা হয়তো জিনিস ভালো, বা যেটার দাম বেশি ওইটা যে চালায় সে হয়তো বা একটু বড় বাইকার, আর যে একটু কম দামিটা চালায় সে হয়তো ওরকমটা না। তো CB150X এর সাথে এই বাইকটার এতটা মিল হওয়ার কারণে কিছুটা এই বাইকটার মার্কেট নষ্ট হয়েছে, এটা স্বীকার করতেই হবে। অ্যান্ড এছাড়া আরও বেশ কিছু কারণ আছে, সেটা হলো যে হোন্ডার বাংলাদেশে মার্কেটিংয়ের যে অবস্থা, ওরা ওদের জিনিস মার্কেটিং করে না, এই কারণে হয়তো বা এই বাইকগুলো একটু পেছনে পড়ে যাচ্ছে। দেখেন, এই বাইকটা 2705 কিলো অনলি, অ্যান্ড এই বাইকটা বাইক ফেরিতে অ্যাভেলেবেল আছে। এছাড়াও আমি আরও অনেকগুলা NX দেখছি
যেগুলা মানুষ খুব অল্প কিলো চালায় বিক্রি করে দিতেছে। কেন বিক্রি করে দিতেছে? এটার পেছনে একটা কারণ অবশ্যই আছে, তাই না? আর এই কারণ খুঁজতে গেলে আসলে অনেক কিছুই বের হবে, অনেক কিছুই বলা লাগবে, যেগুলা হয়তো বা আমার বলা উচিত না, যেহেতু এটা একটা ব্র্যান্ড, একটা বড় ব্র্যান্ড ওয়ার্ল্ড ওয়াইড। তবে এতটুকু আবার না বললেই না যে আসলে হোন্ডার ব্যাপারটা হচ্ছে কি, হোন্ডা ওয়ার্ল্ড ওয়াইড অনেক বড় একটা মার্কেট। একদিন বাংলাদেশ এত ছোট একটা মার্কেট, এইখান থেকে ওদের যে প্রফিট আসে, প্রফিট মার্জিনটা খুব ছোট। অ্যান্ড এই ছোটো মার্জিনের কারণে ওরা দেখা যায় যে অন্য দেশ নিয়েই বেশি চিন্তা করে যে এই দেশে আসলে কি আর দিব, এই দেশে বড় খরচ করে বড় একটা প্ল্যান বানায় মানে কি হবে, কয়টাকে আর বেশি আসবে বা কি আসবে। আর চিন্তা করে দেখেন, যদি হায়ার সিসি হোন্ডা দেয়ও, হোন্ডার খুব একটা যে ফল আসবে তা না, বাংলাদেশে খুব একটা চলবে না হোন্ডার বাইক। যে দাম পড়ে, আমাদের যে ট্যাক্স অ্যান্ড সব কিছু, রাজনৈতিক অবস্থার যে বাজে অবস্থা, এখন এই যে কারেন্ট নিয়ে শুরু হয়েছে, এই রিক্সায় তো সব কারেন্ট খেয়ে ফেলতেছে, বাট রিক্সা বন্ধ করবে না। আমাদেরকে কারেন্টের কষ্ট দিয়ে, কারেন্ট কম খরচ করায়, বিভিন্নভাবে অন্য জায়গা থেকে আমাদের পকেট থেকে টাকা বের করে এই কারেন্টের যেই টাকাটা নষ্ট হইতেছে এটা হয়তো ম্যাচ করার ট্রাই করবে, বাট রিক্সা বন্ধ করবে না। বাংলাদেশের অবস্থাটা এরকম, মানে গাছের গোড়া কাটবে আবার উপরে দিয়ে পানি দিবে। যাক, ওগুলাতে আমরা না যাই। এমনিতে এই বাইকটা কিন্তু ভালো করছিল, CB150Xেও আসলে এরকম মিটার দেয় নাই, এটার মধ্যে মিটার দিচ্ছে। অ্যান্ড অনেক সময় আমরা অনেক বাইকে বলি না যে এটার মিটার আরও বড় দিলে ভালো হইতো বা কিছু, এই সেই অমুক তমুক। দেখেন, এটা এত সুন্দর TFT মিটার দিচ্ছে। এই মিটার আসলে এই বাইকের কোন কাজে লাগতেছে? এই বাইক নিয়ে কথা বলতে গেলে কেউ কি বলে যারে ওয়াও কি সুন্দর মিটার দিছে বা কি? আমার তো মনে হয় আর এত বড় বাইকের মধ্যে এই মিটারটা আরও ছোটই লাগতেছে। তার চেয়ে এখানে যদি ছোট্ট একটা মিটার দিয়ে জাস্ট স্পিড অ্যান্ড ইনফরমেশনগুলো দিয়ে দিত, চলতো। এত বড় মিটারের কোনো দরকার আসলে কি পড়ে? আসলে পড়ে না ভাই। এগুলো হচ্ছে আমরা একটা বাইককে ভালো এবং খারাপ বানানোর জন্য, বলার জন্য বিভিন্নভাবে বিভিন্ন রকম কথা বলি। তো ওইগুলা মানে এই জিনিসগুলা থেকে আমি সবসময় একটু বাইরে থাকতে চাই, যে এই বাইকের এটা খারাপ, ওই বাইকের ওইটা খারাপ। একটা বাইক যেমন, একটা বাইক অমন। আচ্ছা, এই বাইকের মধ্যে যে কিছু লোহা লক্কর লাগানো আছে, এগুলো ব্র্যান্ডই বিক্রি করে। আপনি হোন্ডা থেকে কিনলে এগুলা পাবেন, পেছনেও পাবেন। পেছনে চাইলে আপনি দুই পাশে দুইটা স্যাডেল ব্যাগ আর মাঝখানে একটা টপ বক্স বসাইতে পারবেন। সার্বিক কথা যদি বলতে হয় এই বাইক নিয়ে, এই বাইকের খারাপের মধ্যে ভাইয়া হেডলাইটের আলো, এটা আমার খারাপ লাগে খুব কম। সামনের সাসপেনশন খুব ডেভে যায় দাঁড়া করানোর পরেই, এই জন্য তারপরে খেলাটা কম খেলে। পেছনের সাসপেনশনটা অনেক স্টিফ, যেটা বেশি চলার পরে ঠিক হবে কিনা আমি জানি না। পেছনে যদি কেউ বসে তার অবস্থা খারাপ হয়ে যাবে। তবে হর্নেটে যতটুকু কষ্ট লাগে, এটার মধ্যে কষ্টটা আরেকটুকু কম লাগে হচ্ছে এটার সিটিং পজিশনের কারণে। এটার সিটিং পজিশনটা ইন্টারেস্টিং, মজার, অ্যান্ড এই কারণে অ্যাবজর্ভ করে নেওয়া যায় এটার ওই ঝাঁকাঝাঁকির ব্যাপারটা। বাট অতিরিক্ত ঝাঁকাঝাঁকির রাস্তায় গেলে কি হবে ওইটা আমি এখন বলতে পারতেছি না। কোন দিকে তাকায় কোন দিকে যায় যে এই রিক্সাওয়ালা মামারা, মানে আমি যদি ওরে খেয়াল না করতাম তাহলে তো মনে হয় লাগেই যেত, ওর মতো আগাইতেই আছে। পুরাটা রাস্তা তো ভাই অগই দখলে, ওরা আড্ডা দেয়, ঘুমায় মনে হয় রিক্সা চালাইতে চালাইতে, গান গায়, প্রেম করে, সবই। দেখেন না অবস্থা, কেমনে বৈশাখ কি চালাইতেছে। তো যাই হোক ভাই, এই বাইকটার সার্বিক এছাড়া সব কিছুই ভালো। এই কয়টা জিনিস আমার কাছে ভালো লাগে নাই। আর ডুয়েল পারপাস টায়ারটা দিছে হচ্ছে, ভাবছে যে এই বাইকটা নিয়ে মানুষ পাহাড় পর্বত বন জঙ্গলে বেশি যাবে হয়তো বা, যেহেতু অ্যাডভেঞ্চার লুকের একটা বাইক। বাট এটা চলে, আচ্ছা যাক, এটাও আমি মেনে নিলাম। বাইকটাকে খারাপ বলা যাবে না, বাইকটার স্পিড অ্যান্ড সব কিছু অনেক বেশি মজার, ইঞ্জিনটা অনেক বেশি স্মুথ অ্যান্ড রিলায়েবল। টুকিটাকি কিছু ভুল হর্নেটে ছিল, ভালো হইতো যে এটা যদি ভুলগুলো শুধরাইতো। যেমন এটার যদি এই থ্রটল অ্যাডজাস্টমেন্ট এখানে থাকতো, এটার যদি ক্লাচ অ্যাডজাস্টমেন্ট এখানে থাকতো, এই জিনিসগুলো এই বাইকটার জন্য অনেক বেশি ভালো হইতো। তবে হ্যাঁ, ভালো যে হয় না এটাও বলা যাবে না। হর্নেটে পেছনের চাকা স্লিপ করার যে প্রবণতাটা ছিল, এটা ডুয়েল চ্যানেল ABS দেওয়ার কারণে এই স্লিপির যে ব্যাপারটা, পিছলা টিসলা খাওয়ার যে ব্যাপারটা, এটা এই বাইকের মধ্যে পাবেন না। এই দিক থেকে এই বাইকটাকে আপনি রিলাই করতে পারেন, আপনি রিলায়েবিলিটির একটা লিস্টে রাখতে পারেন। যাক, অনেক সময় হয়ে গেছে, 4:45 অলরেডি সময়। আমরা আজকের ভিডিও থেকে এখানে অবশ্য বিদায় নিব না, ওইখানে গিয়ে বিদায় নিব। আরও আচ্ছা, সিট নিয়ে একটা প্রশ্ন থেকে যায়। এটার মধ্যেও হর্নেটের মতো সেম স্প্লিট সিটটা দেওয়া হয়েছে, বাট এটার সিটিং পজিশনটা একটু ডিফারেন্ট হওয়াতে এই সিটটাও মোটামুটি ভালোই লাগে। তবে হর্নেটের সিট যে আমার কাছে খারাপ লাগতো এটা আমি বলতে পারবো না। আমি সাসপেনশন নিয়ে সবসময় বলছি যে ভালো লাগে না আমার কাছে, বাট সিটিং অ্যান্ড সিট এগুলো হর্নেটেও ভালো ছিল, এটাও ভালো ছিল। তবে যদি আপনি মানে চিপা চাপা দিয়ে চালাইতে চান, ওই জন্য আমি হর্নেটটাকে ভালো বলবো। এটার হ্যান্ডেল অনেক চওড়া, বাট এই ধরনের বাইকে একবার অভ্যস্ত হয়ে গেলে চিপা চাপায় খুব একটা যে সমস্যা হবে ব্যাপারটা তা না। এই তো আসলে এই বাইক নিয়ে কথা বললে অনেক কথাই বলা হবে। আবার এরপরে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ এই বাইক নিয়ে আরেকটু ডিটেইলে কথা হবে।
তাহলে আজকের এই ছোট্ট ভিডিওটা এখানে আমরা শেষ করি। এই বাইক নিয়ে যদি আর কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন, তাহলে ওই ব্যাপারগুলোও এরপরে যে ভিডিও শ্যুট করব ওইটার মধ্যে আমি উল্লেখ করার ট্রাই করব বা ওইটাকে স্পেশালি প্রাধান্য দেওয়ার ট্রাই করব। আর যদি এটার হাইওয়ে রাইড দেখতে চান তাহলেও আমাকে জানায়েন। আমার সত্যি কথা এই বাইকটার হাইওয়ে রাইড এক্সপিরিয়েন্স নাই, টুকিটাকি চালাইছি আমি। মেবি এই NX 200 নিয়ে এখনও পর্যন্ত 300 ফিটও যাই নাই। এই টুকিটাকি রাস্তায় চালানোর কারণে এই ছোটোখাটো কিছু এক্সপিরিয়েন্স হয়েছে, এই ব্যাপারগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। অ্যান্ড বাইকটা প্রথম যখন বাংলাদেশে আসে লঞ্চিং ইভেন্টেও গেছিলাম, তখনও চালাইছিলাম। তো শুরু থেকে অনেক এক্সপিরিয়েন্সই নেওয়ার ট্রাই করছি। অ্যান্ড এই তো, তাহলে এই ভিডিও এতটুকুই। যদি এই ভিডিওতে কোনো কিছু ভালো লাগে একটা লাইক দিয়ে দিন। চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান। জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন। অ্যান্ড যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং থাকবো চিল ইনশাআল্লাহ। চিল ব্রো। Check the mic and make sure it sound right, boys.